বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওনকে ডিবি পুলিশ আটক করেছে। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের কারণে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে। আগামীকাল সকাল নাগাদ তাকে যে কোনো একটা নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে, এমনটাই নিশ্চিত হওয়া গেছে। যাই হোক, এই বিষয়টা একটা খুশির সংবাদ হতে পারে। অনেকেই বলা বলি করছেন যে এই শাওনকে আওয়ামী লীগের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা বিশ্বাস করা যাবে না বা অবিশ্বাসযোগ্য বলেও আমার মনে হচ্ছে না। এই শাওন সর্বশেষ 2024-এর ডামি ইলেকশনের পরে সংরক্ষিত আসনের জন্য ময়মনসিংহ বিভাগ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন আওয়ামী লীগের, এবং তার মা 1996 সালে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে তখন প্রথমবারের মতো সংরক্ষিত আসনের সদস্য হয়েছেন, মহিলা সদস্য হয়েছেন আওয়ামী লীগ থেকে, এবং 2009 থেকে 2024 পর্যন্ত এই দীর্ঘ সময়ও তিনি সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন। তার মেয়ে দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা পতনের পর থেকে একের পর এক রিউমার যেভাবে ছড়াচ্ছে, সেই সাথে উস্কানিমূলক যে ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়াগুলোতে করছে, তাতে মনে হতেই পারে যে হ্যাঁ, আওয়ামী লীগের মুখপাত্রের দায়িত্ব মনে হয় এই শাওনের কাছেই রয়েছে। যে সমস্ত উস্কানিমূলক মন্তব্য তিনি করছেন তাকে গ্রেপ্তার করা অবশ্য জরুরি ছিল, এবং যে গ্রেপ্তার করা হয়েছে সেটা নিঃসন্দেহে খুশির সংবাদ। তবে আমার কাছে এখনো একটা বিষয় আপত্তিকর, সেটা হচ্ছে শাওনের বাড়িতেও আজকে বিকালে ঘোষণা দিয়ে হামলা করা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যর্থতা যুগ যুগ ধরে সমালোচিত হবে। গতকালকে ধানমন্ডি 32-কে আমি এখনো অপ্রাসঙ্গিক মনে করছি না। ধানমন্ডি 32-এ আগুন দেওয়া প্রাসঙ্গিক হয়েছে। হাসিনা যে আচার আচরণ করছে সেটার পরিপ্রেক্ষিতে ধানমন্ডি 32-এ আগুন দেওয়ার প্রয়োজন ছিল, যদিও না দিতে পারলে ভালো হতো। তবে আমরা অতটা স্বচ্ছ গণতান্ত্রিক মানসিকতার মানুষ নই, আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করা এতটা সম্ভব নয়। বিধায় যেটা হয়েছে সেটাকে একদম গর্হিত অন্যায় বলে মনে করি না, কিন্তু এই ধারাবাহিকতা যদি সারা দেশের সমস্ত আওয়ামী লীগেরদের উপরে হয়ে থাকে, আওয়ামী লীগ সমর্থক হলে, আওয়ামী লীগ কর্মী হলে বা আওয়ামী লীগের কথা বললেই যদি কারো বাড়ি ঘরে হামলা করা হয়, সেটা কোনোভাবেই গণতন্ত্রের দিকে বাংলাদেশকে এগোতে দেবে না। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুব কঠোর হতে হবে এই বিষয়টাতে, আর কোনো ধরনের মব সৃষ্টি করে যাতে কোনো হামলা ভাঙচুর নৈরাজ্য না করা হয় সেই দিকে অন্তর্বর্তীকালীন সরকারকে খেয়াল রাখতে হবে। অবশ্য চট্টগ্রামের দিক থেকে কিছুটা সুসংবাদ এসেছে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে তারা মহিউদ্দিন চৌধুরী এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রনির বাড়িতে হামলা করবেন। এখন পর্যন্ত সে ধরনের কোনো খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যথেষ্ট সচেতন রয়েছেন, তারা নিশ্চিত করছেন যে কোনো ধরনের হামলা হওয়ার আশঙ্কা এখানে এখন পর্যন্ত নেই। আর একটা ছোট্ট প্রসঙ্গ যোগ করে রাখি, ধানমন্ডি 32-এ যে ধ্বংসলীলা চালানো হয়েছে, এরপরে অনেকে প্রস্তাব দিচ্ছেন যে এখানে ধর্মীয় উপাসনালয় করা যেতে পারে। কেউ কেউ মসজিদের কথা বলছেন, কেউ কেউ আবার মন্দিরের কথা বলছেন যে পরবর্তীতে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা আসলেও ভাঙতে পারবে না, তাহলে ভারত এখানে বিপত্তি হয়ে দাঁড়াবে। জোকসে পার্ট। যাই হোক, অনেকে আবার হাসপাতাল ক্লিনিকের কথা বলছেন। আমি মনে করছি এখানে কোনো ধরনের স্থাপনারই দরকার নেই, এটা এভাবেই থাকা উচিত। একদম ধুধু মরুভূমি হয়েছে। যেই ধানমন্ডি 32-এ বিপুল পরাক্রমশালী শেখ মুজিব বাকশাল গঠন করে একনায়কতন্ত্রের পথে দেশকে হাঁটিয়েছিলেন, সেই শেখ মুজিবের বাড়ি ছিল। যেই জায়গাটাকে আওয়ামী লীগ তীর্থস্থান মনে করত, যেই জায়গাটাকে আওয়ামী লীগের লোকজনদের কিবলা মনে করত, শেখ হাসিনা যেই জায়গাটাকে পৃথিবীর সব থেকে পবিত্রতম জায়গা বানাতে চেয়েছেন, সেই জায়গাটা ধুধু মরুভূমির মতো হয়ে গেছে। সেটা দেখতে অনেকটা ভালো লাগবে। আর যদি কোনো স্থাপনা করতেই হয় তাহলে এই শেখ পরিবারের একটা ঘৃণস্তম্ভ সেখানে করা যেতে পারে, যেটা যুগের পর যুগ মানুষ দেখবে। বিগত দিনে যেভাবে ফুল নিয়ে যেত, আগামী দিনে জুতো নিয়ে যাবে, ঝাড়ু নিয়ে যাবে সেখানে প্রদর্শন করতে, নিক্ষেপ করতে। এই জিনিসটা করা যেতে পারে।